সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান নওশাদ, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগে। আজকে আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো ফিন্যান্স। আচ্ছা, ফিন্যান্সের আমরা 9টা চ্যাপ্টার টোটাল কভার করবো এই কোর্সে। আচ্ছা, তো ফিন্যান্স প্রথম পত্রে টোটাল 9টা চ্যাপ্টার আছে। এই 9টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের সবার প্রথম যেটা জানা উচিত সেটা হলো কি, ফিন্যান্স আসলে কী, এটার ইন্ট্রোডাকশনটা জানা উচিত। ঠিক আছে, তো আজকে আমরা ওই ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তো কেমন, শুরু করা যাক। আচ্ছা, তো আজকে আমরা প্রথম অধ্যায় প্রাথমিক পরিচিতি, তার মানে কি, ফিন্যান্সে যে প্রাথমিক পরিচিতিটা আছে সেটা আমরা আজকে জানবো। ঠিক আছে, তো আজকে আমরা দেখি আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি কি আমাদের যে টপিকগুলো আছে টপিকগুলো কী কী। তো প্রথম টপিকটা হলো যে অর্থায়নের ধারণা, ক্রমবিকাশ ও স্বরূপ। আচ্ছা, অর্থায়নটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এটার ক্রমবিকাশ ঘটছে, এটার একটা ইতিহাস ছোটোভাবে আমরা একটু দেখে নেব, ছোটো করে। ঠিক আছে, তারপর পার্ট 1.2 যেটা আছে সেটা হলো অর্থায়নের কার্যাবলী, ভূমিকা, সামষ্টিক অর্থনীতির কাঠামো। অ্যাকচুয়ালি অর্থায়নটা আসলে কী করে, এটা কোন কাজে লাগে, এটার ভূমিকা কী, সেটা আমরা জেনে নেব। তারপর দেখে আসি, তারপর হলো অর্থায়নের নীতিসমূহ, লক্ষ্য ও সামাজিক দায়বদ্ধতা। তার মানে অর্থায়নের যে লক্ষ্যগুলো আছে এবং সামাজিক দায়বদ্ধতাগুলো আছে সেগুলো আমরা একটু জেনে নেব। তো শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। তো প্রথম টপিকটা যেটা দেওয়া আছে সেটা হলো কি, অর্থায়নের ধারণা, ক্রমবিকাশ ও অর্থায়নের স্বরূপ। আচ্ছা, তো এই তিনটার মধ্যে আমরা প্রথম যেটা পড়বো সেটা হলো অর্থায়নের ধারণা। আচ্ছা, অর্থায়নের ধারণার ক্ষেত্রে আমি একটু তোমাদের কাছে চলে যাই। অর্থায়ন কথাটা শুনলে তোমরা কী মনে করো? আচ্ছা, তোমরা তো উত্তর দিতে পারছো না, তোমরা জাস্ট গেস করো, যে মনে মনে ভেবে নাও যে আসলে অর্থায়নটা কী। আচ্ছা, আমরা একটা গল্পে চলে যাই। ধরো তোমার নাম রহিম, তোমার একটা দোকান আছে। কি আছে? তোমার একটা দোকান আছে। এখন তুমি কী করবা? এখন যদি তোমার দোকানটা চালাতে যাও তাহলে তোমার কী দরকার? অর্থ দরকার। তো তুমি দুইটা অপশন আছে তোমার কাছে, যে তুমি যদি এখান থেকে সেম অ্যামাউন্টই নিবা, তুমি এখান থেকে 20,000 টাকা নিবা, এখান থেকেও 20,000 টাকা নিবা। বাট যখন তোমার পরিশোধ করতে হবে তখন এই ভদ্রলোককে করতে হবে কত? 21,000 টাকা, আর এই ভদ্রলোককে করতে হবে 22,000 টাকা। তাহলে তুমি কার থেকে টাকাটা গ্রহণ করবা? অবশ্যই কি, যে ভদ্রলোককে তোমার কম পে করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে কি তুমি প্রিন্সিপালস অনুযায়ী তুমি কত কম পে করতেছো? 1,000 টাকা কম পে করতেছো এই ভদ্রলোককে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা, সেটা হলো এখন আমি টাকাটা কালেক্ট করলাম কার থেকে? এই ভদ্রলোকের কাছ থেকে। কারণ কি, আমার এখানে খরচটা কম। তারপর আমি বিনিয়োগ করব। কি করব? বিনিয়োগ করব বা ইনভেস্ট করব। কিসে? দুইটা অপশন আছে, দুইটা অপশন। কি কি? একটাতে যদি আমি 20,000 টাকা ইনভেস্ট করি তা আমার রিটার্ন আসবে 22,000 টাকা। কি বললাম? একটা যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার রিটার্ন আসবে 22,000 টাকা। আরেকটাতে যদি আমি এই সেম অ্যামাউন্টই ইনভেস্ট করি তাহলে আমার রিটার্ন আসবে 25,000 টাকা। রিটার্ন কত আসতেছে? 25,000 টাকা। তাহলে তুমি কোনটা চুজ করবা? অফকোর্স যেটাতে মুনাফা বেশি সেটাই তুমি চুজ করবা। তাহলে এই যে দেখো এখানে একটা ছোট এই প্রসেসটা এটাকেই ঘুরে ফিরে অর্থায়ন বলা হয়। যেমন আমরা যদি একটু বইয়ের সংজ্ঞায় দেখি তাহলে আমরা দেখি কী লেখা আছে। এখানে লেখা আছে যে অর্থায়নের মূল কাজ হলো তহবিল সংগ্রহ ও তার ব্যবহার, ব্যবস্থাপনা ও বিনিয়োগ। তার মানে কি, যে আমি তহবিল সংগ্রহ করলাম, এটা ব্যবস্থাপনা করলাম, তারপর সেটা বিনিয়োগ করলাম। এই যে এই ওভারঅল প্রসেসটা, তার মানে হলো অর্থায়ন দ্বারা আমরা কী বুঝি? যে সর্বনিম্ন খরচে অর্থ সংগ্রহ এবং সর্বোচ্চ আমার কি রিটার্ন অনুযায়ী বিনিয়োগ। তার মানে আমি অনেক কম দামে টাকা গ্রহণ করতেছি এবং অনেক বেশি লাভে টাকাটা কি ইনভেস্ট করতেছি। তার মানে আমরা বুঝতে পারতেছি আমি কম খরচে টাকা কালেক্ট করতেছি আর কি আমি বেশি লাভে ওই টাকাটা ইনভেস্ট করতেছি। এই ওভারঅল প্রসেসটাকে অর্থায়ন বলা হয়। যদি বইয়ের ভাষায় তোমাদের লিখতে হয় তাহলে তোমরা যেটা লিখবা সেটা হলো যে তহবিল সংগ্রহ ও তার ব্যবহার। তাহলে কি, তহবিল প্রথমে সংগ্রহ করলাম, তারপর ব্যবহার করলাম, দেন ব্যবস্থাপনা, তারপর আমি সেটা বিনিয়োগ করলাম। এটাকে বলা হচ্ছে কি অর্থায়ন। তো এই অর্থায়নটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে লাগে। তুমি যে কোনো প্রসেসে যাও, তুমি যদি তোমার ফ্যামিলি চালাতে যাও তাহলে কি অবশ্যই তোমার চিন্তা করতে হবে যে আমার টাকাটা কোথা থেকে আসবে। আমি একটা ফ্যামিলি চালাবো, আমার যে এই যে রেশন দরকার, এই যে আমার তরকারি দরকার, এগুলো যে আমার চালাতে আমার কি টাকা পয়সা দরকার না? এটা আমার কোথা থেকে আসবে?
সেটা কি আমার তহবিলটা সংগ্রহ করতে হবে। তারপর আমি কোথায় ইনভেস্ট করব, আমি কি ধরো আমার মাসিক বেতন হলো 30,000 টাকা, এখন আমি কি এই 30,000 টাকা পরের দিনই খরচ করে ফেলবো? কোনো একটা ধরো আমার ফ্রিজ দরকার, আমি ফ্রিজ কিনলাম 30,000 টাকা দিয়ে, তা বাকির 30টা দিন, বাকি যে 30টা দিন আছে সেই 30টা দিনে আমি কীভাবে চলবো? ঠিক আছে, তো আমরা কিন্তু ওইসব চিন্তা করিনি যে আমি আসলে যদি এই ফ্রিজটা এখন কিনি তাহলে আমার বাকি 30টা দিন চলতে হবে। ঠিক আছে, আচ্ছা ধরো তোমাকে আমি 2,000 টাকা দিলাম, বললাম এই টাকা দিয়ে তুমি পুরো মাস চলবা, তুমি একটা স্টুডেন্ট, তোমার কাছে 2,000 টাকা অনেক। ঠিক আছে, আচ্ছা তুমি কি প্রথম দিন বন্ধুদের সাথে টাকাটা উড়াই ফেলবা? কারণ আমি তোমাকে বলেই দিছি তোমাকে আমি ফার্দার এই মাসে আর টাকা দিচ্ছি না। তাহলে কি তুমি কি করবা? তুমি আজকে 100 টাকা খরচ করবা, তারপর দিন 50 টাকা খরচ করবা, তারপর দিন তুমি খরচ করতে নাই পারো টিফিনে। এইভাবে কি তুমি আস্তে আস্তে তোমার টাকাটার কি একটা সুষ্ঠু ব্যবহার করছো। তো এইগুলোকেই ঘুরে ফিরে অর্থায়ন বলা হয়। এই অর্থায়ন আমাদের সারা জীবন কাজে লাগবে। তুমি যেইখানে যাও, জব ফিল্ডে যাও, জব ফিল্ডে যখন তুমি যাবা তখন তুমি কোম্পানিতে দেখবা যে এই ফাইন্যান্সটা কীভাবে কাজ হয়। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে একটা কথা বলা আছে, সেটা হলো অর্থায়নকে বলা হয় কি ব্যবসায় হৃৎপিণ্ড। অর্থায়নকে বলা হয় কি ব্যবসায়ের হৃৎপিণ্ড। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি অর্থায়নকে বলা হয় ব্যবসায় হৃৎপিণ্ড। কারণ কি একটা ব্যবসা প্রতিষ্ঠান চলতে হলে অর্থের গুরুত্ব অনেক বেশি, এবং কিভাবে অর্থটা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব এটাকেই ঘুরে ফিরে কি বলা হয় অর্থায়ন বলা হয়। তো এই জন্যই কি ব্যবসায়ের হৃৎপিণ্ড বলা হয় কি অর্থায়নকে। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে দেওয়া আছে অর্থায়নের ক্রমবিকাশ। আচ্ছা, এই যে অর্থায়নের যে এখন বর্তমান যে রূপটা আছে, এই বর্তমান রূপটা নিয়ে যে আমরা আলোচনা করতেছি, এটা কিন্তু আধুনিক যুগে যে আসছে, কিভাবে আসছে প্রাচীন যুগ থেকে ডে বাই ডে এটা আস্তে আস্তে কি উন্নতি হয়ে আমাদের কাছে এখন একটা বর্তমান রূপ ধারণ করেছে। আমরা একটু দেখে নিই ছোট করে যে আমাদের 1920 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত এইটি অর্থায়নের রূপটা কেমন ছিল। আচ্ছা, 1920 সালে দেওয়া আছে যে এ সময় অর্থায়ন মূলধন বাজারের বিভিন্ন দলিলপত্র, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানসমূহ নিয়েই সীমাবদ্ধ ছিল। তো তখনের অর্থায়নের যে মূলধন বাজারটা সেটা কিন্তু কি এই দলিলপত্র, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানসমূহ নিয়েই সীমাবদ্ধ ছিল, এর বাইরে কোনো কাজ করতো না। তারপরের বছর কি হয়? তারপরের বছর যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়। এই যে অর্থায়নের যে ক্রমবিকাশ, এর মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের যে চরম মন্দা, এটা 1930 সালের যে সময় 1930 দশকে এটা কিন্তু তখন কি বিরাজ করতো। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। কারণ তোমাদের প্রশ্ন আসতে পারে যে অর্থায়নের ক্রমবিকাশে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কত দশকে, ঠিক আছে, বা কত সালে, এটা বলবা কি 1930 সালে অথবা 1930-এর দশকে। তারপর 1940-এর দশকে আমরা দেখতে পাই যে এই সময়ে নগদ অর্থ প্রবাহের বাজেট করে সুপরিকল্পিতভাবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা প্রতিষ্ঠান নিয়ে ক্ষান্ত ছিলাম, কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে যখন দেখছে যে মন্দা শুরু হয়েছে, এই মন্দাটা এখন কি দরকার? দূরীকরণ দরকার। এই জন্য কি এখন থেকে আস্তে আস্তে তখন থেকে কি তোমার সুপরিকল্পিতভাবে নগদ প্রবাহের মাধ্যমে অর্থায়নের সেই দায়িত্ব পালন করে, মানে আস্তে আস্তে কি এটা সুপরিকল্পিতভাবে আগতে থাকে। আচ্ছা, তারপর 1950-এর দশকে আচ্ছা সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। মানে আগে কি ছিল? খুবই সনাতন পদ্ধতি ছিল, মানে খাতা কলমে যে টাকা পাইছি টাকা ভেঙে ফেলছি শেষ কাহিনী, এই ছিল সনাতন পদ্ধতি। কিন্তু 1950-এর দিকে কি আস্তে আস্তে এই সনাতন দৃষ্টিভঙ্গিটা কি আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়। যেমন তহবিল সংগ্রহ করে কিভাবে তার লাভজনক খাতে বিনিয়োগ করে সর্বাধিক মুনাফা অর্জন করা যায়। মানে আগে আমরা কি বলছিলাম যে সনাতন পদ্ধতি কী ছিল, যে আমি আচ্ছা ধরো তুমি একটা বিনিয়োগ করতেছো, কি করতেছো, টাকা পাইছো সাথে সাথে বিনিয়োগ করেছো, কোথায় করতে হবে বা কি করলে আমার লাভ হবে এটা তুমি দেখতেছো না, ফাইন। তো এটা হলো কি সনাতন পদ্ধতি। বাট যখন তোমাকে আমি টাকা দিলাম যে নাও সামির বা যেই হও তুমি, ধরো তোমার নাম বসাই নাও, তো এখানে বললাম যে নাও তোমাকে আমি 20,000 টাকা দিলাম, এবার তুমি ইনভেস্ট করো। তো তুমি কি করলা? তুমি 4-5টা প্রজেক্ট দেখলা যে এই প্রজেক্টে আমি ইনভেস্ট করবো কি না, ঠিক আছে। তো তুমি কি করলা? 4-5টা প্রজেক্টের মধ্যে কম্পেয়ার করলা কোনটা তোমার লাভ বেশি আছে, তো তুমি সেটাতে কী করলা? সেটাতে ইনভেস্ট করলা, ফাইন। তো এইভাবে কি আস্তে আস্তে 1950-এর দশকে কি একটু আধুনিকায়নের ছোঁয়া পেতে থাকে। তারপর 1960 দশকে কি আছে দেখি। 1960-এর দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। তাহলে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় 1960 দশকে।
তারপর 50-এ আস্তে আস্তে ছোঁয়া পায়, 1960-এ কি আস্তে আস্তে সেটা আরও বৃদ্ধি পেতে থাকে। তারপর 1970-এর দশকে কম্পিউটারের সূত্রপাত হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে কত সালে কম্পিউটারের সূত্রপাত হয়, তাহলে সেটা বলতে হবে কি তোমাদের 1970 সাল অথবা 1970-এর দশকে। তারপর 1980-র দশকে কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে স্বল্প মেয়াদী আর্থিক ব্যবস্থাপনার বিশ্লেষণের ক্ষেত্রে বেড়ে যায়। আচ্ছা সরি, এখানে হবে কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে স্বল্পমেয়াদী আর্থিক ব্যবস্থাপনার বিশ্লেষণের ক্ষেত্রে তোমার আচ্ছা ক্ষেত্র বেড়ে যায়, এখানে ক্ষেত্র হবে না, এখানে ক্ষেত্র হবে। আচ্ছা, তো এখানে কি তোমার কম্পিউটার মাধ্যমে বিশ্লেষণ করা শুরু হয়। কোন ফিল্ডটা? সেই ফিল্ডটা হলো কি তোমার স্বল্পমেয়াদী আর্থিক ব্যবস্থাপনা। এই ফিল্ডটা কি আস্তে আস্তে কি বৃদ্ধি পেতে থাকে, কিসের মাধ্যমে? কম্পিউটারের সাহায্যে। তারপর 1990 সালে, আচ্ছা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1990-এর দশকে আধুনিক অর্থায়নের সূচনা, এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তোমার এই যে আধুনিকায়নের ছোঁয়া এখানে আস্তে আস্তে যাত্রা শুরু হয়, কিন্তু মেইনলি তোমার এই বয়সে তোমার 1990 দশকে মেইনলি কি 1990 দশকে তোমার আধুনিকের সূচনা হয়, এখানে যাত্রা হয়। এবং মেইনলি এটা যে তোমার ইমপ্লিমেন্টটা কোথায় করা হয়? 1990 দশকে। আর এই কল্যাণেই তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে WTO এটা প্রতিষ্ঠিত হয় কি 1990 দশকে। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 1990 দশকের একটি গুরুত্বপূর্ণ লাইন বলো, তাহলে কি বলবা? যে আধুনিক অর্থায়নের জন্য 1990 দশকে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই প্রতিষ্ঠানটি কি প্রতিষ্ঠিত হয়। অথবা যদি তোমাকে এটা জিজ্ঞেস করে যে WTO অথবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা কোন দশকে প্রতিষ্ঠিত হয়, তাহলে তোমাকে কি বলতে হবে? সেটা হবে 1990-এর দশকে। তো আশা করি তোমরা এই ক্রমবিকাশটা বুঝতে পেরেছো। এটাতে কি করতে হবে, জাস্ট তোমাদের একটা ক্লারিফিকেশন দেওয়া হলো যে কোন দশকে কি হয়েছিল। এর মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা দশক বলেও দিয়েছি যে কোন দশকে কি ঘটেছিল, কি প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর অবশ্যই এগুলো তুমি নোট করে রাখবে। তারপর নেক্সট আছে অর্থায়নের স্বরূপ মানে নেচার অফ ফাইন্যান্স। ফাইন্যান্সের যে নেচারটা আছে, ফাইন্যান্সটা কিন্তু এক এক ধরনের এক এক জায়গায় এক এক রকম হতে পারে। যেমন আমরা আগেই বলেছিলাম এই কোর্সের প্রথম ক্লাসেই আমরা শুরুতে বলে নিয়েছিলাম যে আসলে ব্যাপারটা কেমন, যে অর্থায়ন কি এক এক ফিল্ডেরটা এক এক রকম হয় নাকি সব ফিল্ডেরটা একরকম? আসলে সব ফিল্ডেরটা একরকম না। ঠিক আছে, যেমন তোমার পারিবারিক অর্থায়ন একরকম, সরকারি অর্থায়ন একরকম, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন একরকম, আবার ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নও অন্যরকম হয়। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পারিবারিক অর্থায়ন। আচ্ছা, পারিবারিক অর্থায়ন, ধরো তোমার নাম সামির, তোমার একটা পরিবার আছে, তোমার বাবা আছে অথবা তোমার মা, দুজনের একজন পরিবারে কি একজন সোল ওনার বলবো না, ওনার বললে ভুল দেখা যায়, যে তোমাদের একজন কি রোজগার করে, যে কোনো একজন রোজগার করে। ধরো তোমার মাই রোজগার করে, তো আন্টি যে রোজগার করে, আন্টি কি প্রতিদিন টাকাটা কোথায় পায়? তিনি অবশ্যই কি কর্মস্থল থেকে টাকাটা পেয়ে থাকেন। তো এই যে টাকাটা কি তিনি তার জব থেকে নিচ্ছেন এবং আস্তে আস্তে টাকাটা কি তোমাদের জন্য খরচ করতেছেন। তোমাদের এই যে কোর্স তোমরা করতেছো, এই কোর্সের একটা ফি আছে, এই কোর্সের ফিটা কি তোমরা ওই বেতন থেকে দিচ্ছ। ঠিক আছে, তারপর তোমাদের মধ্যে অনেকে আছে টিউশন করাও, এই টিউশনের টাকাও কিন্তু কি তোমার কাইন্ড অফ পারিবারিক অর্থায়নের মধ্যে পড়ে। তো এই যে এই পরিবার চালানোর জন্য যে অর্থায়নটা তৈরি হয় তাকে বলা হয় কি পারিবারিক অর্থায়ন। তারপর যেটা আছে সেটা হলো কি সরকারি অর্থায়ন। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে সরকারের আবার অর্থায়নের কী দরকার? সরকারের মন চাইলো টাকা ছাপায় সুন্দর করে কি বানাই ফেললো যা ইচ্ছা তা, না, ব্যাপারটা এইরকম না। সরকার যখন বাজেট ঘোষণা করে তোমরা তখন দেখবা যে আসলে ঘাটতি বাজেট দেখা যায়। কী বাজেট দেখা যায়? ঘাটতি বাজেট। তার মানে কি যে আমার খরচ বেশি হয়েছে আয়ের থেকে। এই যে সরকার যে এই খরচগুলো করে, এই খরচগুলো কোথা থেকে করে? এই যে সরকার যে ট্যাক্স গ্রহণ করে, ভ্যাট গ্রহণ করে, এগুলো কি সরকারের আয়। তো এই যে সরকার কোথা থেকে আয় করবে, কোথায় খরচ করবে, কোন কোন প্রকল্পে খরচ করবে, এই যে বিভিন্ন রাস্তাঘাট তৈরি করতে হয়, বিভিন্ন ইলেকট্রিসিটির খাম্বা, তারপর এগুলো কি
তোমার কি তৈরি করতে হয়, এই জন্য কি অবশ্যই টাকা দরকার, এই জন্য অবশ্যই কি ফাইন্যান্স দরকার। এই যে এটাকে সুপরিকল্পিতভাবে গঠন করার জন্য সরকার যে অর্থায়নটা করে তাকে বলা হয় কি সরকারি অর্থায়ন। আচ্ছা, তারপর অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কোনগুলো, যেগুলো আসলে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তৈরি হয় না, ঠিক আছে। তো এই সব যেমন স্কুল কলেজ এগুলো কিন্তু তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠান না, এগুলো তো অব্যবসায়ী প্রতিষ্ঠান, কিন্তু এদেরও কিন্তু অর্থায়নের সাথে কি সম্পর্কিত থাকতে হয়। যেমন স্কুল কলেজ চালাতে গেলে তোমার কি টিচারদের বেতন দিতে হয়, তাই না? এই টিচারদের বেতনটা কোথা থেকে আসে? এই টিচারদের বেতনটা আসে ছাত্রদের বা শিক্ষার্থীদের থেকে যে বেতনটা গ্রহণ করা হয় সেই বেতন থেকে। ফাইন। আচ্ছা, তো এই যে তোমরা কোর্সের একটা ফি দেওয়ার মাধ্যমে তোমরা কি ক্লাসগুলো করতেছো, তোমরা একটা ফি দিচ্ছ, ঠিক আছে। এই যে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানে এইভাবে কি ছাত্রদের কাছ থেকে ফি গ্রহণ করে তারা তাদের অর্থায়ন কার্যক্রমটা চালায়। ক্লিয়ার? ফাইন। তারপর আছে ব্যবসায় অর্থায়ন। আচ্ছা, ব্যবসায় অর্থায়ন হলো সবচেয়ে বড় একটা কনসেপ্ট। এটা খুবই, আমরা যখন একদম শুরু করি এই টপিকটা বা এই চ্যাপ্টারটা শুরু করি, তখনই আমরা কি অর্থায়ন নিয়ে আলোচনা করেছি। এটা কাইন্ড অফ কি ব্যবসায় অর্থায়ন। তার মানে কি আমার এক জায়গা থেকে টাকা নিতে হবে যেখানে আমার খরচটা কম, এবং আরেক জায়গায় আমার বিনিয়োগ করতে হবে যেখানে কি আমার আয়টা বেশি। তার মানে কি ঘুরে ফিরে আমার নিজের লাভটা দেখতে হবে, সেটা হলো কি ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন আমার বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে বুঝাইছি, ঠিক আছে। ফাইন। তারপর কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। আচ্ছা, এটা হলো সংরক্ষিত। আচ্ছা, অর্থায়ন বলতে তাহলে কি বোঝায়? অর্থ সংগ্রহ এবং বিনিয়োগ। তাহলে আমরা কি বুঝতেছি? অর্থায়ন বলতে বোঝায় অর্থ সংগ্রহ এবং অর্থ বিনিয়োগ। আচ্ছা, তোমাদেরকে আমি 20 সেকেন্ড সময় দিলাম, তোমরা এটার অ্যান্সার তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা, ফাইন। তাহলে আমরা কি দেখতে পেলাম? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমটা অর্থায়ন বলতে কি বোঝায়? প্রথমটা ছিল কি অর্থ সংগ্রহ এবং বিনিয়োগ। এটা উত্তর ছিল কি অর্থ সংগ্রহ এবং অর্থ বিনিয়োগ। তারপরটা হলো নিচের কোনটি সরকারি আয়ের প্রধান উৎস? আচ্ছা, তাহলে নিচের কোনটি, এখানে হবে কি আয়কর, মানে ইনকাম ট্যাক্সটাই কি সরকারি আয়ের প্রধান উৎস। তারপর যেটা আছে সেটা হলো কি আধুনিক অর্থায়নের যাত্রা কখন শুরু হয়? আচ্ছা, যাত্রা কখন শুরু হয় এবং আধুনিকায়ন কখন হয়, এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে। এই কনফিউশনটা দূর করতে আমি একটু প্রিভিয়াস স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যাত্রা শুরু হয় এত সালে এবং সূচনা হয় 1990 সালে। তাহলে যদি বলে যে যাত্রা শুরু হয় কবে, তাহলে তোমরা বলবা কি 1960-এর দশকে। আর যদি বলে শুরু হয় কবে, তাহলে বলবা তোমরা 1990 সালে। তাহলে আশা করি তোমরা এটার উত্তরটা পেয়ে গেছো, ঠিক আছে। তাহলে কি আশা করি কি আমরা এটার উত্তরটা পেয়ে গেছি। ফাইন। তারপর তোমার আছে অর্থায়নের কার্যাবলী। আচ্ছা, তো আমরা একটু যদি পিছিয়ে যাই, যে ক্রমবিকাশটা আমরা দেখলাম যে 1920 সাল থেকে 1990 সাল পর্যন্ত কি ডে বাই ডে আমাদের অর্থায়নের কি আস্তে আস্তে উন্নয়ন হয়েছে, আধুনিক হয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখলাম কি যে অর্থায়নের কয়েকটা রূপ দেখলাম, যেমন পারিবারিক অর্থায়ন হতে পারে, সরকারি অর্থায়ন হতে পারে, তারপর কি হতে পারে ব্যবসায় অর্থায়ন হতে পারে, তারপর অব্যবসায়ী প্রতিষ্ঠান সেগুলো অর্থায়ন হতে পারে। এবার আমরা দেখব অর্থায়নের কার্যাবলী, যে অ্যাকচুয়ালি অর্থায়নের যে ফাংশনগুলো আছে এই ফাংশনটাকে আমরা একটু দেখে আসি। এখানে কী বলা আছে? এখানে বলা আছে যে অর্থায়নের কার্যাবলীর মধ্যে প্রথম আছে কি তহবিল সংগ্রহ। তাহলে কি তহবিল সংগ্রহ, আমরা প্রথমেই জানলাম যে অর্থায়ন মানে হলো কি তহবিল সংগ্রহ এবং বিনিয়োগ। আচ্ছা, এর মধ্যে কিছু কথা লুকায়িত আছে। যেমন তহবিল সংগ্রহ করলাম, তো তহবিলটা কি আমি কম খরচে তহবিলটা সংগ্রহ করলাম নাকি বেশি খরচে তহবিলটা সংগ্রহ করলাম? তাহলে কি অবশ্যই কম খরচে তহবিলটা সংগ্রহ করতে হবে। যেমন এখানে বলা আছে যে একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ হলো কি কম খরচের সম্ভাব্য উৎসসমূহ চিহ্নিত করে সেখান থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা। আচ্ছা, একটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য প্রয়োজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন এর মাধ্যমে অর্থায়ন করা হবে তা নির্ধারণ করা অর্থায়নের প্রধান কাজ। আচ্ছা, তাহলে কি
তুমি কি সারা জীবন টাকা নিয়ে থাকবা? তোমার কি কোনো মূলধন নাই? আচ্ছা, তুমি যখন একজন অর্থ ব্যবস্থাপক হবা, তোমার অবশ্যই কি আগে দেখতে হবে যে তোমার ঋণ মূলধন কত আছে, ঠিক আছে? তারপর তোমার ইকুইটি মূলধন কত আছে, ঠিক আছে? তো এইভাবে কি তোমার আগে দেখতে হবে যে আমার কোন মূলধনের ক্ষেত্রে কোন খাতে আমি কম খরচের মাধ্যমে টাকাটা নিচ্ছি। এটা হলো কি আমার তহবিল সংগ্রহ করা বোঝায়। তার মানে কি আমরা তহবিল সংগ্রহ করতে কি বুঝবো? তহবিল সংগ্রহ করতে আমরা বুঝবো যে আমার কম খরচে সম্ভাব্য উৎসসমূহতে অনেকগুলো উৎস থাকবে, যে উৎসতে কি আমার সবচেয়ে কম রিস্ক এবং কম খরচ, সেটা থেকে কি আমি তহবিলটা সংগ্রহ করব। এই ওভারঅল কাজটাকে বলা হয় কি তহবিল সংগ্রহ। তারপর যেটা আছে সেটা হলো কি মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আচ্ছা, মূলধন বাজেটিং সিদ্ধান্ত তার কি বোঝায়? যে আমি কোথায় বিনিয়োগটা করব। তো তার মানে আমার মূলধন বাজেটিং দ্বারা বোঝাচ্ছে যে আমি কত বেশি টাকা সেখান থেকে কি আর্ন করতে পারবো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলধন বাজেট সিদ্ধান্ত বলতে একটি প্রকল্প চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও নির্বাচন করাকে বোঝায়। তার মানে যখন তুমি প্রকল্পটা চিহ্নিত করবা, বিশ্লেষণ করবা এবং নির্বাচন করবা, এখানে তোমার কি অবশ্যই জানতে হবে যে আসলে কি ওই প্রকল্পটা কি আমার লাভজনক নাকি লাভজনক না। তো ধরো তোমার কাছে আমি 3টা প্রকল্প দিলাম, এটাতে লাভ আছে, এটাতে লাভ লস কিছুই নেই, এটাতে লস আছে। তো সুস্থ মস্তিষ্কে তুমি কখনো কি এই বাকি 2টা কখনোই কি চুজ করবে না, তুমি করবা কি যেটাতে লাভ আছে। এখন ধরো 3টা অপশন আবার দিলাম, 3টাতেই লাভ আছে, এটাতে 10%, একটাতে 20%, একটাতে 25%, তাহলে তুমি কোনটা নিবা? তো অবশ্যই 25% নিবা। তার মানে মূলধন বাজেটিং দ্বারা এটাই অ্যাকচুয়ালি বোঝায়। তারপরে যেটা আছে সেটা হলো কি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। আচ্ছা, স্বল্পমেয়াদী সম্পদগুলো কী কী? আচ্ছা, যেগুলো দীর্ঘ মেয়াদে কাজ করা হয়, যেগুলো দীর্ঘ মেয়াদের জন্য ব্যবহার করা হয় সেগুলো কি দীর্ঘমেয়াদী সম্পদ বলা হয়। বা স্বল্পমেয়াদী সম্পদগুলো যেগুলোকে আমার তরল সম্পদ, ঠিক আছে, বা চলতি সম্পদ। আচ্ছা, এর মধ্যে আমার কি এই মধ্যে আমার স্থায়ী ও চলতি সম্পদ, এই 2 ধরনের সম্পত্তি কি থাকবে। তারপর দেওয়া আছে স্থায়ী সম্পত্তি চলতি সম্পত্তিতে সমন্বয় করে অর্থ বিনিয়োগ করতে হয়। আচ্ছা, তার মানে যখন তুমি অর্থটা বিনিয়োগ করবা তখন কি তোমার স্থায়ী সম্পত্তি সমন্বয় করতে হবে কি অবশ্যই সমন্বয় করতে হবে। ফাইন, তারপর দেখি কি আছে। এখানে বলছে যে এই জন্য একজন আর্থিক ব্যবস্থাপককে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে চলতি মূলধন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়। চলতি মূলধনে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির মুনাফা অর্জন ক্ষমতা ও তারল্য এর মাধ্যমে সামঞ্জস্য বিধান করাই প্রধান কাজ। আচ্ছা, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায়। আচ্ছা, তো তোমাদের কাছে কি খুবই কমপ্লিকেটেড মনে হচ্ছে না? আচ্ছা, আমিও জানি তোমাদের কাছে এটা খুব কমপ্লিকেটেড লাগছে, আমি সহজভাবে দিই। এখানে বলছে কি স্বল্পমেয়াদী সম্পদ। ফাইন, এইটুকু দেখো স্বল্পমেয়াদী সম্পদগুলো কী কী। যে আমার এখানে স্বল্পমেয়াদী সম্পদ দেওয়া আছে কি নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল। আচ্ছা, এখন ধরো তুমি বিনিয়োগ করবা। তুমি বিনিয়োগ করলে কি তোমার কাছে ধরো 20,000 টাকা আছে, তুমি 20,000 টাকাই বিনিয়োগ করে দিলা, তাহলে কি তুমি কি বাকি টাকা তুমি কোথায় পাবা? তোমার যে ব্যবসায় কার্যক্রম চালানোর জন্য, কি আর কোনো টাকা থাকলো না। এই জন্য তোমার কিছু একটা অ্যামাউন্ট তোমার রেখে দিতে হবে, যেগুলো দিয়ে কি তুমি পরবর্তীতে তোমার ব্যবসায় কার্যক্রমটা চালাতে পারবা কি তোমার যখন বিনিয়োগটা হয়ে যাবে। তুমি বিনিয়োগটা করছো, ভালো কথা, 15,000 টাকা বিনিয়োগ করছো, আর 5,000 টাকা তুমি কি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা চালানোর জন্য রেখে দিয়েছো, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে তুমি কি চালাতে পারবা তোমার ব্যবসাটা, তোমাকে আমি 20,000 টাকা দিলে, সে বলছে হ্যাঁ পারবো। তারপর বললাম যে আচ্ছা তাহলে বিনিয়োগ করো। এই ভদ্রলোক কী করলো? 20,000 টাকা বিনিয়োগ করে দিল। এখন দেখুন, সে কি তার কাঁচামাল দরকার, সে অন্য জায়গায় বিনিয়োগ করছে। ফাইন, এখন দরকার কি কাঁচামাল। তো কাঁচামালের জন্য তার কোনো অবশিষ্ট টাকা থাকলো না, ঠিক আছে? তো এই জন্য কি একটা সমন্বয় করে নিতে হয়। তোমার চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের মধ্যে একটা সমন্বয় করে নিতে হয় যে আমি এই অ্যামাউন্টটা আমার স্থায়ী সম্পত্তি দিব, আর এই অ্যামাউন্টটা আমি রেখে দিব আমার কি দৈনন্দিন কার্যক্রম করার জন্য। তো এটাকে বলা হচ্ছে কি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তারপর তহবিল ও মুনাফা বন্টন। আচ্ছা, তহবিল ও মুনাফা বন্টন, আগে আমরা আসি মুনাফাটা কি। মুনাফাটা হলো তোমার ব্যবসায় যে অর্জিত উপার্জনটা,
ঠিক আছে, তোমার ব্যয়টা বাদ দেওয়ার পরে তোমার যে আয়টা থাকে সেটা হলো কি মুনাফা। তারপর আমরা একটু দেখে আসি তহবিল বন্টনের বলতে অর্জিত মুনাফা হতে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ, শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রধানকে বোঝায়। তার মানে তোমার তহবিল বন্টন আমরা কি বুঝতেছি, যে অর্জিত মুনাফা হতে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ দিতে হয়, তারপর শেয়ার মালিকদের মানে সাধারণ শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ দিতে হয়, এবং তোমার যে ঋণদাতা এবং সরকারকে কী করতে হয়, কর প্রদান করতে হয়, এগুলোকে বলা হয় কি তহবিল বন্টন। ঠিক আছে, তারপর আছে মুনাফার বন্টন। মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে এবং কত অংশ সংরক্ষণ করা হবে তার ঠিক করাকে বলা হয় লভ্যাংশ নীতি। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে যে তুমি তোমার লভ্যাংশের কত অংশ তুমি কাকে দিবে এবং কত অংশ তুমি রেখে দিবে, কত অংশ তুমি বন্টন করবা, এই হোল প্রসেসটাকে বলা হয় কি লভ্যাংশ বন্টন বা মুনাফা বন্টন। আচ্ছা, তারপর কিছু নৈবেদিক প্রশ্ন আছে। আচ্ছা, নৈবেদিক প্রশ্ন যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতেছি যে মুনাফা আর লভ্যাংশ, আচ্ছা সুদ বা লভ্যাংশ, এই দুইটার মধ্যে পার্থক্য কী? তোমরা খাতায় লেখো এখনই, ভিডিওটা পজ করে খাতায় লিখে ফেলো যে মুনাফা এবং তোমার যে সুদ, এই দুইটার পার্থক্য কী। ঠিক আছে, আচ্ছা ফাইন, আশা করি তোমরা পজ করে লিখছো। আশা করি তোমরা এখন এটা আমার সাথে একটু মিলাই নাও। লভ্যাংশ হলো শেয়ার থেকে অর্জিত আয়, লভ্যাংশ হলো কি শেয়ার থেকে অর্জিত আয়, আর সুদ হলো কি তোমার ঋণের যে ব্যয়টা আছে বা আয়টা আছে। যদি তুমি ঋণ প্রদান করে থাকো তাহলে তোমার কাছে এটা আয়, যদি তুমি ঋণ গ্রহণ করে থাকো তাহলে তোমার কাছে এটা ব্যয়। ফাইন, তারপর এখানে দুইটা নৈবেদিক প্রশ্ন আছে। এই নৈবেদিক প্রশ্নটা তোমরা কি 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। আচ্ছা, তো আশা করি আমরা একটু আগে কি এই দুইটা আলোচনা করেছি। ফাইন, তাহলে তোমাদের কাছে কি আশা করি তোমাদের উত্তর দেওয়া লাগবে না, তোমরা অলরেডি কি উত্তরটা পেয়ে গেছো। ইটস ওকে। আচ্ছা ফাইন, তাহলে তোমরা উত্তরটা দিয়ে ফেলো। আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। তারপর অর্থায়নে কিছু নীতি আছে। আচ্ছা, অর্থায়নে কিছু নীতি আছে, এই নীতিগুলো আমরা দেখব। যেমন নীতির মধ্যে 4টা নীতি আছে, যে অর্থায়নটা আসলে কীভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ইফেক্ট ফেলে বা কী ধরনের ইফেক্ট ফেলতে পারে যদি আমরা এই নীতি ফলো না করি, তাহলে কি এই জন্য আমাদের কি অর্থায়নে কিছু নীতি মেনটেন করতে হয়, অর্থায়নে কিছু প্রিন্সিপালস আমাদের মেনটেন করতে হয়। যেমন অর্থের সময়মূল্য নীতি, তারল্য ও মুনাফা নীতি, তারপর ঝুঁকি ও মুনাফা নীতি, তারপর পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। আচ্ছা, এই 4টা নীতি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কি তোমাদের এই ফিনান্স পড়াটা পড়ার জন্য কি এই 4টা নীতি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা তাহলে আমরা ওইখানে যাওয়ার আগে এই 4টা নীতি আমরা একটু ছোটোভাবে কী করে নিই, একটু আয়ত্ত করে নিই, এটা আসলে বলতে কি বোঝায়। আচ্ছা, তাহলে অর্থের সময়মূল্য নীতি, অর্থের সময়মূল্য নীতি দ্বারা বলতে বোঝায় যে অর্থের বর্তমান মূল্য এবং ফিউচার মূল্য এবং আমার যে পাস্ট ভ্যালু, এই 3টা কখনো কি সমান থাকে না। ধরো 2010 সালে ডলার রেট ছিল ধরে নেই 70 টাকা, 2020-এ ছিল 84 টাকা, 2022-এ এসে ডলার রেট হয়ে গেছে এখন কত 96 টাকা। তার মানে কি বুঝছো? তার মানে তোমরা বুঝতে পারতেছো এই যে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অর্থের সময়মূল্যের পরিবর্তন। তো এই যে অর্থের সময়মূল্যের নীতি দ্বারা বোঝায় কি, যে এই বছরের 10 টাকা আগামী 1 বছরের 10 টাকা কি সমান মূল্য বহন করে না। তো এটাকে বলা হয় কি অর্থের সময়মূল্যের নীতি। আচ্ছা, তারপরে যে টপিকটা আছে সেটা হলো কি তারল্য ও মুনাফা নীতি। আচ্ছা, আমরা কি স্বল্পমেয়াদী সম্পদ সর্বাধিকরণ করেছিলাম। আচ্ছা ফাইন, তো ওইখানে আমরা কি করেছিলাম? ওইখানে আমরা দেখতেছিলাম যে আসলে আমার কাছে তরল কত সম্পদ রাখতে হবে এবং কত টাকা আমি বিনিয়োগ করব। এই যে এটাও কি পুরো সেম ওই রকমই, যে আমার তরল টাকা কত রাখতে হবে এবং মুনাফাতে কত বন্টন করতে হবে। আমি কি মুনাফাতে সবই বন্টন করে দিব, নাকি আমার কাছে তরল সম্পদ আমি রাখবো? এই যে এই দুইটার সাথে যে একটা সামঞ্জস্য রাখতে হয়, সেটাকে বলা হয় কি তারল্য ও মুনাফা নীতি।
আচ্ছা, তারপর আছে ঝুঁকি ও মুনাফার নীতি। এটাও প্রায় কি সেম এক। তার মানে কি আমার এখানে খেয়াল রাখতে হবে যে আমি যে আমার মুনাফাটা বন্টন করলাম এটাতে আমার ঝুঁকিটা কেমন আছে। ফাইন। তো এই যে তোমার ঝুঁকি এবং মুনাফা নীতি দ্বারা বোঝায় যে আমার যে ঝুঁকি এবং মুনাফা, অনেক সময় আমরা বলি কি যে ঝুঁকি যেখানে বেশি মুনাফাও কি সেখানে বেশি। তারপর আবার বলি কি যে মুনাফা যেখানে কম ঝুঁকি সেখানে কম। ধরো তুমি ট্রেজারি বিল হলো কি সরকারের একটা বিল বা ট্রেজারি বন্ড ধরো যেটা সরকার ইস্যু করে। এই ট্রেজারি বন্ডে কি ঝুঁকি নাই বলে চলে, কিন্তু এটাতে কি তোমার আয় হারও কম। তার মানে তুমি বুঝতে পারতেছো যেখানে আমার ঝুঁকিটা কম সেখানে আমার কি মুনাফাও কম। তার মানে কি আমরা বলতে পারি না ঝুঁকি এবং মুনাফার সাথে কি একটা পজিটিভ রিলেশনশিপ আছে, যে আমার ঝুঁকি বাড়লে কি বাড়বে, আমার মুনাফাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এটাকে বলা হয় কি ঝুঁকি এবং মুনাফা নীতি। তারপর পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি দ্বারা কী বোঝায় অ্যাকচুয়ালি? আচ্ছা ধরো তোমার কাছে 30 টাকা আছে, ঠিক আছে। এখন 30 টাকা তুমি একটা কোম্পানিতে বিনিয়োগ করলাম, এখন তুমি কি এই কোম্পানিতে লস হইলো, তার মানে কি তোমার আউটপুট 0। ফাইন। এখন তুমি কি করলা, এখন তুমি এই 30 টাকা 3টা কোম্পানিতে 10 টাকা করে কী করলা, 10 টাকা করে বিনিয়োগ করলা। ফাইন। এখন দেখা গেলো যে এই কোম্পানিটা কলাপস করলো, তাহলে কি তোমার 10 টাকা শেষ। তারপর এই কোম্পানি তোমাকে লাভ দিল টোটাল 50 টাকা, এই কোম্পানি দিল 10 টাকা, তাহলে তোমার টোটাল ইনকাম কত হচ্ছে 60 টাকা। তো এই যে তুমি একটাতে শুধুমাত্র বিনিয়োগ না করে এটা যে তুমি ডাইভার্সিফাই করছো, এটাতে যে তুমি বৈচিত্র্যায়ন করছো, এটাকে বলা হয় কি পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। মানে কি একটা কথা বলে না, ডু নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। এই মানে বোঝাচ্ছে যে তুমি একটাতে বিনিয়োগ না করে একাধিকটাতে কি বিনিয়োগ করো, এতে তোমার যে ঝুঁকি থাকে এটা আস্তে আস্তে কি কমে যায়। আচ্ছা, তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু নীতি যা কি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ধরো তোমার কাছে তুমি নিজে একটা প্রশ্ন করো যে আসলে ঝুঁকি এবং মুনাফা আসলেই কি এটা সম্পর্কিত নাকি না। এটা নিয়ে তোমাদের একটা বাড়ি কাজ থাকবে যে ঝুঁকি ও মুনাফা নীতির যে আসল যে বিশ্লেষণ যেটা আমরা একটু আগে করলাম, এটা কি তুমি খাতায় লিখবা যে ঝুঁকি ও মুনাফা নীতির বিশ্লেষণটা। ফাইন। তারপর যেটা আছে সেটা হলো কি অর্থায়নের লক্ষ্য। আচ্ছা, অর্থায়নে কিছু লক্ষ্য আছে, যেমন তুমি সারা জীবন অর্থায়ন করে আসতেছো, তোমার কিছু লক্ষ্য থাকবে না? অবশ্যই লক্ষ্য থাকবে। যেমন প্রথমে যেটা আছে সেটা হলো কি মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণের জন্য মূলত দুটি পন্থা আছে। আচ্ছা, দুটি পন্থা আছে। আচ্ছা, এটা কিছু না, এটা একটু ফন্টের সমস্যা হয়েছে এই জন্য এমন দেখাচ্ছে। আচ্ছা, এই যে আমার যে এখানে দুইটা পন্থা আছে, এই পন্থাগুলো কী কী? প্রথম আছে মুনাফা সর্বাধিকরণ, তারপর আছে সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা ফাইন। তো মূলত অনেক ধরনের বিশ্লেষকরা বলছে যে কোম্পানিতে দুইটা উদ্দেশ্য থাকে, যেমন কি এটা হলো মুনাফা সর্বাধিকরণ আর এটা হলো কি সম্পদ সর্বাধিকরণ। মূলত কোনটা বেশি ভালো, মুনাফা সর্বাধিকরণ নাকি সম্পদ সর্বাধিকরণ? আচ্ছা তোমরাই বলো যে কোনটা ভালো। ফাইন, আশা করি তোমরা এটা বলছো। আশা করি তোমরা এই লেকচারের শেষ হওয়ার আগে তোমরা উত্তরটা পেয়ে যাওয়া। তা আমরা একটু দেখে আসি যে মুনাফা সর্বাধিকরণ এটা তারা আসলে কী বোঝায়। মুনাফা সর্বাধিকরণ যেটা ইংরেজি নাম হলো কি প্রফিট ম্যাক্সিমাইজেশন, মানে কি আমি প্রফিটটা ম্যাক্সিমাইজ করা। এর মানে আমরা বুঝতে পারতেছি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মালিকদের জন্য মুনাফা অর্জন এবং তা সর্বাধিকরণ করা। তার মানে মুনাফা সর্বাধিকরণ দ্বারা আমরা বুঝতেছি যে এটা হলো কি মালিকদের মুনাফা অর্জন এবং কি এটার সর্বাধিকরণ করা। তার মানে কি আমার আর্নিং পার শেয়ার এটার মূল্য রেজ করা, মানে কি আমার মুনাফা সর্বাধিকরণ করা। আচ্ছা, এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আধুনিক ব্যবসায় জগতে মুনাফা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। একটা হলো কি মালিক সম্পর্কিত ধারণা আর এটা হলো কি পরিচালন সম্পর্কিত ধারণা। আচ্ছা ফাইন, এটার সাথে এটা রিলেটেড না, তারপর আমরা জাস্ট এটা দেখে নিলাম যে আসলে মুনাফা শব্দটি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তা আমরা যদি মুনাফা সর্বাধিকরণটা আবার একটু চেষ্টা করি, আবার একটু দেখে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে মুনাফা সর্বাধিকরণ দ্বারা বুঝতে পারতেছি যে আমার আর্নিং পার শেয়ার বা আমার আয়টাকে বৃদ্ধি করা।
তারপর বলা আছে মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যকে সামনে রেখে একজন আর্থিক ব্যবস্থাপক ওই ফার্মে বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থসংস্থান ও সিদ্ধান্ত ও লভ্যাংশ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করেন। কিন্তু মুনাফা নিয়ে নানা জনের নানা মত আছে। তার মানে কি, যে আমরা এখানে একটা প্যাচ পেয়ে গেছি, এখানে প্যাচ আমরা দেখে গেছি। প্যাচটা হলো কি, যে এখানে বলছে কি নানা জনের নানা মত। তার মানে এটা দ্বারা কী বুঝি, এটা দ্বারা বুঝতে পারতেছে এটা নিয়ে একটা ডাউট আছে, এটা কি আসলে কোম্পানির মূল উদ্দেশ্য নাকি না। আচ্ছা, তাহলে আমরা মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে দেখলাম যে আসলে কোম্পানির মুনাফা বৃদ্ধি করাই কি আসলে কোম্পানির মূল উদ্দেশ্য নাকি না। যেহেতু অনেকে ডাউট করছে, তাহলে এটা নিয়ে কি এখনও এটা ডাউটফুল। তারপর আমরা দেখে আসি নেক্সটে কী আছে। আচ্ছা, নেক্সট আছে সম্পদ সর্বাধিকরণ। আচ্ছা, এবার যদি আমরা সম্পদ সর্বাধিকরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মুনাফা সর্বাধিকরণ আসল উদ্দেশ্য নাকি সম্পদ সর্বাধিকরণ আসল উদ্দেশ্য। এখানে সম্পদ সর্বাধিকরণ বলছে একটি ফার্মের সবচেয়ে গ্রহণযোগ্য ও যথাযথ উদ্দেশ্য হচ্ছে ওই ফার্মের শেয়ার হোল্ডারদের তথা ফার্মের সম্পদ সর্বাধিকরণ বা নিট বর্তমান মূল্য সর্বাধিকরণ। আচ্ছা, তাহলে এখানে কি এখানে আমরা দেখেই গেছি যে আসলে যথাযথ উদ্দেশ্য হলো কি সম্পদ সর্বাধিকরণ। একটু সহজভাবে বলি, মুনাফা সর্বাধিকরণ বলতে বোঝাইছে যে আমার যে মুনাফা এটা বৃদ্ধি করা, বা সম্পদ সর্বাধিকরণ দ্বারা বোঝাইছে যে আমার শেয়ারের যে ভ্যালু এটা বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে শেয়ার তোমার যদি ভ্যালুটা বৃদ্ধি পায়, তাহলে কি এটা তুমি আলটিমেট সারা জীবন এটার ফলটা ভোগ করবা। বাট তোমার যদি মুনাফা অর্জন হয়, তাহলে কি তুমি এটা জাস্ট একটা বছরই কি তুমি এটার সুবিধা গ্রহণ করতে পারবা। আবার মুনাফা সর্বাধিকরণ কেন মূল উদ্দেশ্য না, এটা নিয়ে অনেক ধরনের বর্ণনা দেওয়া আছে, যেটা আমরা একটু পরে দেখতে পাবো। তাই সর্বাধিকরণটা আমরা আপাতত একটু জেনে নিচ্ছি যে আমার সম্পদের যে মূল্যটা আছে সেটা বৃদ্ধি করাই হলো কি কোম্পানির মূল উদ্দেশ্য। আচ্ছা, তো সম্পদ সর্বাধিকরণ ফার্মের লক্ষ্য হওয়ার যুক্তিযুক্ততা, এখানে তিনটা যুক্তি আছে। যেমন প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি স্পষ্ট ধারণা। আমরা যখন মুনাফা সর্বাধিকরণটা দেখেছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এটা স্পষ্ট ধারণা। যেমন আমার যদি 2020 সালে আয় হয়ে থাকে 20%, ঠিক আছে, 2010 সালে আমার আয় ছিল 20%, তাহলে এখানে কি আমার কোনো ধরনের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। তোমরা ইনিশিয়ালি বলবা যে ভাইয়া এখানে তো কোনো চেঞ্জ নাই, বাট হ্যাঁ, এখানে যদি আমি বলি যে আমার মোট বিক্রয় ছিল 20 লাখ টাকা, 20 লাখ টাকার 20%, আর এখানে যদি আমি বলি যে আমার মোট লাভ ছিল 10 লাখ টাকা, 10 লাখ টাকার 20% আর 20 লাখ টাকার 20% কি সেম? অফকোর্স নট। তো এই জন্য কি মুনাফা সর্বাধিকরণটা স্পষ্ট ধারণাও দেয় না। বাট আমি যদি বলি যে আমার সম্পদ 2010 সালে ছিল 20 লাখ টাকা, 2020 সালে আসছে সেটা কত 40 লাখ টাকা, তাহলে কি এটা কি অবশ্যই একটা স্পষ্ট ধারণা দিচ্ছে। ফাইন। তারপর ঝুঁকি, সময় ও অর্থের সময় মূল্য বিবেচনা করে। ঠিক আছে, যেমন ঝুঁকি বলছে যে আসলে সেম ঝুঁকিটা কি মেনটেন করছে নাকি, এটা অবশ্যই কি দেখতে হবে। তারপর এখানে সময় বলছে, তো আমরা কি জানি, আমরা জানি যে 2010 সালের 20 লাখ টাকা আর 2020 সালের 20 লাখ টাকা দুইটার কি সমপরিমাণ ভ্যালু আছে? সমপরিমাণ ভ্যালু এটা নাই। তার মানে কি এটাতে কি আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ সর্বাধিকরণে এই ভ্যালুটা অ্যাজুম করা হয়, এই ভ্যালুটা মাথায় নেওয়া হয়, বাট যখন তোমার মুনাফা সর্বাধিকরণ করা হয় তখন কি এই ভ্যালুটা চিন্তা করা হয় না। তো এই জন্য কি বলা হচ্ছে যে এটা একটা স্পষ্ট ধারণা এবং এটা ঝুঁকির সময় ও অর্থের সময় মূল্য বিবেচনা করে। তারপর কি শেয়ার মূল্যের উপর গুরুত্ব প্রদান করে। আচ্ছা, শেয়ার মূল্যের উপর গুরুত্ব প্রদান করে, তা আমরা একটু আগেই দেখেছি যে শেয়ার মূল্যের দাম বৃদ্ধি করায় কি সম্পদ সর্বাধিকরণ, আর শেয়ারের আয় বৃদ্ধি হলো কি আমার মুনাফা সর্বোচ্চকরণ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই দুইটা বুঝতে পেরেছো। তা আমরা যখন এটা শুরু করি তখন আমরা বলেছিলাম যে এটা একটা কনফ্লিক্ট আছে, কনফ্লিক্টটা কি আমরা আশা করি শেষ করতে পেরেছি। যেহেতু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কেন মুনাফা সর্বাধিকরণ কেন মুনাফা সর্বাধিকরণ কেন সম্পদ সর্বাধিকরণের চেয়ে কম গুরুত্বপূর্ণ, বা সম্পদ সর্বাধিকরণ কেন বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তুমি এই তিনটা লাইন বলে দিয়ে কি করবা, এগুলো এক্সপ্লেন করে দিবা।
আমি যা বললাম ওইগুলো তুমি তোমার নিজের ভাষায় কি সেগুলো লিখে দিবে। তো মেইন কথা হলো তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার করো, তুমি কনসেপ্টটা ক্লিয়ার করছো ফাইন, তুমি ইজিলি কি তুমি সেটার অ্যান্সার পরীক্ষাতে করতে পারবা। আচ্ছা, তারপর কিছু নৈবেদিক প্রশ্ন আছে, যেমন একটি কোম্পানির চূড়ান্ত লক্ষ্য কি। আচ্ছা, আমরা এত কনফ্লিক্ট দেখলাম, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে কি মুনাফা সর্বাধিকরণ নাকি সম্পদ সর্বাধিকরণ। তাহলে আমরা বুঝতে পারছি যে একটি কোম্পানির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। তারপর আছে একটি বিনিয়োগ প্রকল্পের ক্ষতি হলে অন্য প্রকল্পের মুনাফা দ্বারা ক্ষতি পুষিয়ে নেয়ার নীতিকে কোন ধরনের নীতি বলা হয়। আচ্ছা, এই যে দেখো আমার একটাই ক্ষতি হয়েছে আর একটা ক্ষতি আমি ওইটা পুষাই দিচ্ছি আরেকটার মুনাফা দিয়ে। তো এটা কি আমি এই মুনাফা দিয়ে এই ক্ষতিটা পুষাই দিচ্ছি, এটা কিসের নীতি? এটা হলো বৈচিত্র্যায়নের নীতি। তার মানে কি আমরা আসলে বুঝতে পারছি যে বৈচিত্র্যায়নের নীতি বলতে কি বোঝায়, যে আমার আরেকটা ক্ষতি হয়েছিল, ওই ক্ষতিটা কি আমার এই পক্ষের লাভ দিয়ে আমি দুইটা কি পুষাই দিচ্ছি, যেটা আমরা কি ওই যে পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতিতে পড়ছিলাম সেটাই। আচ্ছা ফাইন। তো এই যে আমরা এতক্ষণ যে অর্থায়নের ইন্ট্রোডাকশনটা দেখলাম, এটা দ্বারা আমরা কি বুঝলাম যে আসলে আমি টাকাটা কোথায় সংগ্রহ করতেছি এবং টাকাটা কোথায় বৃদ্ধি করতেছি, আসলে কোন ধরনের অর্থায়ন আছে, কত ধরনের অর্থায়ন আছে, সরকারি অর্থায়ন কি, পারিবারিক অর্থায়ন কি, তারপর সম্পদ সর্বাধিকরণ কি, তারপর মুনাফা সর্বাধিকরণ কি, এগুলো কিন্তু আমরা দেখলাম। এগুলোই আমাদের প্রথম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম অধ্যায় যা আছে এগুলোই আমরা দেখলাম। তো এই উপর বেস করে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দিব। প্রশ্ন বলতে একটা সৃজনশীল প্রশ্ন দিব, এটার কাজ হলো কি তোমরা এটার উত্তর বের করবা। উত্তর বের করবা বলতে কি তুমি যদি ক্লাসটা করে থাকো তাহলে উত্তরটা কি তোমরা অটোমেটিকলি পারবে। তো এই যে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, আসলে তোমরা খাতায় তুলে নিবে ভিডিওটা পজ করে। তারপর এই যে তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটি করার জন্য। আশা করি তোমাদের যে অর্থায়নের যে সংজ্ঞাটা, অর্থায়নের যে বেসিক, এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং যে ফার্দার আমরা যে নেক্সট ক্লাসগুলো করব সেগুলোতে কি অবশ্যই তোমাদের এই ক্লাসটা খুবই বেনিফিশিয়াল হবে। তো এই ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আশা করি বাকি ক্লাসগুলো পানির মতো লাগবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।